হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। দুপুরের খাবার শেষ করে রোজকারের মতন আমরা আজ আবারও বেরিয়ে পড়েছি সিয়াটেলের নতুন একটা জায়গা ঘোরার জন্য। সিয়াটেলে আজ আমাদের ঘোরার 3য় দিন। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। একই সঙ্গে দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে আজকে। আজ আমরা বেরিয়েছি সিয়াটেলের দ্য মিউজিয়াম অফ লাইট দেখার জন্য। শেষের এই দিনগুলো বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটছে। যদিও আমরা সিয়াটেলের সব কিছু দেখে শেষ করতে পারবো না এরই মধ্যে, আজকের এই দিনটা আর কালকের দিনটুকুই হাতে রয়েছে। তাই কালকের দিনটা ঘুরে আমরা সব কিছু রেডি করে ফেলবো, কারণ পরের সপ্তাহে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলুন, এখন আমরা চলে এসেছি সিয়াটেলের ভীষণ ফেমাস দ্য মিউজিয়াম অফ ফ্লাইটে, আর যেটা তৈরি হয়েছিল 1965 সালে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো কাউন্টার। ওখানে ওকে পাঠিয়েছি টিকিট আনার জন্য। এখানে টিকিট এক একজনের $29 করে, মানে আমাদের দুজনের ভারতীয় টাকায় প্রায় 5,000 টাকার মতন লেগেছে। ভেতরে তো অনেক মানুষজন একসঙ্গে রয়েছে, যাদেরকে এক এক করে তো চেক করা সম্ভব নয়। সেই জন্যই টিকিট নেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আবার এক একটা করে ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। ব্যান্ডগুলো তো পরে নিয়েছি, তো চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই দেখলাম একের পর এক ফ্লাইট সাজানো রয়েছে, তবে এগুলো সবই একেবারে শুরুর দিকের ফ্লাইট, যখন মানুষ পাখি, ঘুড়ি, বেলুন এগুলোকে আকাশে উঠতে দেখে নিজেরাও আকাশে ওড়ার স্বপ্ন দেখত। আর ঠিক সেই জন্যই একেবারে প্রথমে তৈরি হওয়া এই প্লেনগুলোর পাখাগুলো দেখুন পাখির ডানার মতনই দেখাচ্ছে। প্রথম দিকে তৈরি হওয়া এই প্লেনগুলো কিন্তু শুয়ে শুয়ে চালাতে হতো অনেকটা পাখির মতন। আর এখন সামনে যে খোলামেলা প্লেনটাকে দেখছেন, এটা 1903 সালে প্রথম তৈরি হওয়া প্লেনের মডেল, যেটা তৈরি করেছিলেন রাইট ব্রাদার্সরা। প্রযুক্তিগত উন্নতির কারণে প্রথম তৈরি হওয়া এই প্লেনটির মধ্যে আর এখনকার প্লেনের মধ্যে কত পার্থক্য লক্ষ্য করা যায়, তাই না? তো চলুন, এতক্ষণ তো আমরা মিউজিয়ামের ভেতরে দেখলাম একেবারে শুরুর দিকের প্লেনগুলো কেমন দেখতে ছিল। এখন ভেতরের দিকে চলে যাই। এখানে এই মিউজিয়ামের ভেতরে প্রায় কয়েকশো প্লেন রয়েছে। আরও দেখেছেন ওপরে কিন্তু এক একটা প্লেন ঝোলানো রয়েছে। মিউজিয়ামের ভেতরে এসে দেখলাম পরপর বেশ কয়েকটা প্লেন সাজানো রয়েছে। তবে জানেন তো, সামনে রাখা এই প্লেনগুলো বেশিরভাগই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা প্লেনগুলো, যেখানে যুদ্ধ বিমানের সঙ্গে সঙ্গে রয়েছে একটা ডাক প্লেনও। সামনে দেখুন রয়েছে US মেল, আর এই প্লেনটাকেই যুদ্ধের সময় মেল আদান প্রদানের কাজে ব্যবহার করা হতো। সামনের এই প্লেনটি 80A1, যেটাকে তৈরি করা হয়েছিল প্যাসেঞ্জারদের জন্য, তবে যুদ্ধে এই বিমানটির কোনো ব্যবহার ছিল না। সামনে দেখেছেন আরও বিরাট বড় একটা যুদ্ধ বিমান রয়েছে। এখানে পাশাপাশি দুটো মিউজিয়াম রয়েছে। একটাতে তো রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করা প্লেনগুলো, আর একটাতে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা প্লেনগুলো। ভাবা যায় এই প্লেনগুলোকে প্রায় কত বছর আগে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল, আর এখন এগুলো মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে। তবে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা কম বেশি সকলেই বইয়ে পড়েছি, তবে সেখানে ব্যবহার করা এই প্লেনগুলো যে চোখের সামনে কখনো দেখতে পারবো এটাই তো জানতাম না। তবে এগুলো দেখার পর না ভীষণই ভালো লাগছে। সামনের এই প্লেনটাকে মানুষজন যাতে উঠতে পারে সেই জন্যই রাখা হয়েছে, তবে তার ভেতরে সিট সংখ্যা খুবই কম। ককপিটে একটা বসার সিট রয়েছে। তো চলুন গিয়ে উঠে পড়ি। আরও মনে হচ্ছিল এই প্লেনের ভেতরে বসে যদি প্লেন চালাতে পারতাম, এটাকে সোজা নিয়ে গিয়ে দেশে চলে যেতাম।
এর সামনে যে প্লেনটা দেখা যাচ্ছে এটা SR-71 ব্ল্যাকবার্ড, যেটা দেখতে অনেকটা সামুদ্রিক মাছের মতন দেখাচ্ছে। এটা বিশ্বের দ্রুততম জেটের ককপিট, যেটাতে মাত্র 2টো সিট রয়েছে। আরও জানেন তো, এখনও পর্যন্ত এই প্লেনটা বিশ্বের দ্রুততম প্লেনের রেকর্ড ধরে রেখেছে। সামনের এই হেলিকপ্টারটাও যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। 1955 সালে শুরু হওয়া ভয়াবহ ভিয়েতনামের যুদ্ধ, যেখানে এই হেলিকপ্টারটাকে ব্যবহার করা হয়েছিল ট্রান্সপোর্টেশনের জন্য এবং বিভিন্ন রকম খাবার দাবার সোলজারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আরও জানেন তো, হলিউডের একটি বিখ্যাত মুভি রেইনবো 2, যেখানে এই হেলিকপ্টারটার ব্যবহার প্রচুর দেখানো হয়েছে। আরও এখানে রয়েছে যুদ্ধের সময় সোলজারদের ব্যবহার করা ড্রেস থেকে শুরু করে ব্যাগ, গান, আরও অনেক যুদ্ধের নিদর্শন। এই মিউজিয়ামে আমরা বেশ কিছু যুদ্ধ বিমান দেখা শেষ করে ফেলেছি। এবার চলুন আমরা এখন সোজা চলে যাই স্পেস গ্যালারিতে, যেটা রয়েছে এই মিউজিয়ামের একেবারে পাশে। তো চলুন এখন আমরা চলে এসেছি স্পেস গ্যালারির ভেতরে। ভেতরে আসার সঙ্গে সঙ্গেই দূর থেকে দেখছিলাম একজন মহাকাশচারী দাঁড়িয়ে রয়েছে। চলুন তার সঙ্গে গিয়ে আগে একটু দেখা করে আসি। এটাকে ধরার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল এটা জীবন্ত। দেখুন, মনে হচ্ছে সত্যি সত্যি কোনো মহাকাশচারী দাঁড়িয়ে রয়েছে। স্পেসে পাঠানো স্যাটেলাইটগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। আরও ওপরে এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে আমরা সত্যি সত্যি এটাকে স্পেসেই দেখছি। এই ক্যাপসুলটাকেও কিন্তু কোনো একটা সময় স্পেসে পাঠানো হয়েছিল, যেটা এখন এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন তো একবার দেখে আসি এর ভেতরে কি কি আছে। ভেতরে দেখলাম বেশ অল্প জায়গা রয়েছে, আর এইটুকু জায়গার মধ্যে করে মহাকাশচারীরা দিনের পর দিন গিয়ে কিভাবে স্পেসে দিন কাটায় ভাবুন তো। এটার পাশে আবার দেখলাম একটা রকেটও রয়েছে। এখানে আরও একটি স্যাটেলাইট রয়েছে, যেটা মহাকাশে পাঠানো হয়েছিল নাসা থেকে। এত সুন্দর করে এটাকে সাজিয়ে রাখা রয়েছে এখানে। ওই যে উপরে দেখুন, মনে হচ্ছে সত্যিকারেরই কোনো একজন মহাকাশচারী উপর থেকে নিচে নেমে আসার চেষ্টা করছেন।
এবার চলুন আমরা স্পেস গ্যালারি থেকে বেরিয়ে এখন চলে এসেছি একেবারে বাইরে। এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখছিলাম বেশ বড় বড় সাইজের কয়েকটা প্লেন দাঁড়িয়ে রয়েছে। তবে এগুলোর বেশিরভাগই এখানকার নেতা মন্ত্রীদের বিভিন্ন পার্সোনাল কাজে ব্যবহার করা হতো। আরও এখানকার বেশিরভাগ প্লেনগুলোই যারা এখানে ভিজিট করতে আসেন তাদের জন্য খোলা থাকে। তো চলুন আমরাও গিয়ে দেখে আসি প্লেনের ভেতরে কি কি আছে। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম এপাশে রয়েছে ককপিট, যেখান থেকে পাইলটরা প্লেনটাকে অপারেট করে থাকেন। তবে সব জায়গায় গ্লাস দিয়ে খুব সুন্দর করে আটকানো রয়েছে। আর ভেতরেও রয়েছে খুব সরু একটা গলি, আর পাশের সিটগুলোকে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। তবে এই প্লেনটা খুব বেশি একটা বড় না। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা প্লেনের সামনে একটা জায়গা থেকে সিঁড়ি শুরু হয়েছে আর এক পাশে এসে শেষ হয়েছে, যাতে খুব সহজেই আমরা এক সাইড থেকে উঠে আর এক সাইড দিয়ে সোজা নিচের দিকে নেমে যেতে পারি। এতক্ষণ পর ঘুরতে ঘুরতে এই প্লেনটিকে দেখতে পেলাম। সামনে যে প্লেনটি দেখছেন এটা কোনো এক সময় আমেরিকার প্রেসিডেন্টের ব্যবহারকারী প্লেন। 1972 সালে চায়নার সঙ্গে যে কূটনৈতিক চুক্তি হয়েছিল তখন এখানকার প্রধানমন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন, যিনি এই প্লেনটিতে করে তখন চায়নায় গিয়েছিলেন সেই কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়ার জন্য। তো চলুন আমরাও ভেতরে গিয়ে দেখে আসি সেই সময় প্রধানমন্ত্রীর ব্যবহার করা প্লেনের ভেতরে কী কী রয়েছে। ঢুকতেই একপাশে রয়েছে ছোট্ট একটা রুম, যেখানে রয়েছে সেই 1972 সালে ব্যবহার করা ফোন থেকে শুরু করে বিভিন্ন রকম কমিউনিকেশনের জিনিসপত্র। সেই 1972 সালেও কত উন্নত মানের প্রযুক্তি ছিল এখানে দেখেছেন। তার পাশেই রয়েছে ছোট্ট একটা প্যান্ট্রি, যেখান থেকে প্রেসিডেন্টকে খাবার সার্ভ করা হতো। তার পরপরই সামনে রয়েছে 4টে বসার সিট। এর ঠিক পরেই রয়েছে বড় একটা রুম, যেটাকে সেই সময়কার প্রধানমন্ত্রী কনফারেন্স রুম হিসাবে ব্যবহার করতেন। আর ঠিক সেই সময় প্রেসিডেন্টের ব্যবহার করা কনফারেন্সের সমস্ত জিনিসপত্র, সোফা থেকে শুরু করে চেয়ার বা বিভিন্ন আসবাবপত্র আজও ঠিক সেরকমভাবেই এখানে সংরক্ষণ করা হয়েছে। ঠিক পরেই রয়েছে প্রেস কনফারেন্স করার জন্য একটা রুম। এছাড়াও এখানে বিভিন্ন রকম মিটিংও হতো। মাঝখানের এই চেয়ারটিতে প্রেসিডেন্ট বসে থাকতেন আর তার চারপাশ দিয়ে প্রেস কনফারেন্সের লোক বা মিটিংয়ে অংশগ্রহণকারী অল্প সংখ্যক লোক বসে থাকতেন। ঠিক সামনেই দুপাশে রয়েছে আবার দুটো ডাইনিং স্পেস। এই প্লেনটা দেখলেই বোঝা যায় সেই 1972 সালেও আমেরিকা প্রযুক্তিগত দিক থেকে কতটা উন্নত ছিল। এখন তো সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে, তবু ভাবতেই অবাক লাগে সেই সময়েও এত উন্নত মানের প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছিল। এবার চলুন নিচের দিকে নেমে যাই। বাইরে এখনও অনেকগুলো প্লেন দাঁড়িয়ে রয়েছে, তবে সব কটা প্লেনেরই আলাদা আলাদা কিছু গল্প রয়েছে। তবে একদিনের মধ্যে এতগুলো প্লেন ঘোরা আর সম্ভব নয়।
এখন এই পাশে যে প্লেনটা দেখা যাচ্ছে এটা ছিল সেই সময়ের সব থেকে বড় মানে জাম্বো সাইজের একটা প্লেন, আর যার ভেতরে ককপিট থেকে শুরু করে ইঞ্জিন কিছুই নেই, শুধুমাত্র প্লেনটাকেই রাখা রয়েছে। তো চলুন এই প্লেনের ভেতরে ঘুরে আজকে আমাদের এই মিউজিয়ামের জার্নি আমরা শেষ করব। প্লেনের ভেতরে ঢুকতেই দেখলাম বিরাট বড় সাইজের একটা প্লেন, যার এ মাথা থেকে ও মাথা ভালো করে দেখাই যাচ্ছে না। এত বড় আর এত লম্বা প্লেন দেখে আমাদের দুজনের মাথায় যেমন হাত পড়ে গেছে, ঠিক তেমনই এনার মাথায়ও হাত পড়েছে। তবে এনার কারণটা আমাদের থেকে একটু আলাদা। প্লেনের ভেতরে প্রায় কয়েক মিনিট ধরে আমরা হাঁটছিলাম, তবু প্লেনের শেষ মাথা আমরা একটুও দেখতে পাচ্ছিলাম না। চলুন এখন আমরা এই প্লেনের ভেতরে আর ঘোরাঘুরি না করে বাইরে বেরিয়ে পড়েছি। আর বাইরে আসার পর আবার নেমে যাব নিচের দিকে। নিচে নামতেই দেখেছেন এখানে আবার দেখলাম বিরাট বড় একটা ইঞ্জিন রয়েছে। তো যাই হোক, চলুন আজ সিয়াটেলের নতুন এক জায়গায় ঘোরার সফর আমরা এখানেই শেষ করছি। আর একই সঙ্গে আমার আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।